দেখেন লাস্ট ক্লাসে আমরা স্টেশন পারফরমেন্স শুরু করেছিলাম। এখন আমরা কতটুকু গিয়েছিলাম দেখেন যে একটা স্টেশনের পারফরমেন্সকে আমরা কিছু গ্রাফের সাহায্যে আমরা এক্সপ্রেস করতে পারি। এর মধ্যে একটা ছিল হচ্ছে ইনপুট আউটপুট কার্ভ। ইনপুট আউটপুট কার্ভটা কি ছিল, যে আপনার যে কোনো একটা ইকুইপমেন্টের ইনপুট আউটপুট কার্ভ দেখতে এরকম হয়, যেটা দেখা যাচ্ছে দেখেন। এটা একটা কোয়াড্রেটিক ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। আমরা দেখছিলাম হচ্ছে কি যে আপনার এই যে আউটপুট যদি জিরো হয় এই সময় কিছু ইনপুট আমাদের সাপ্লাই দিতে হচ্ছে। কেন বলেন তো, এই ইনপুটটা কি কাজে লাগছিল? এটা কেন কেন হচ্ছে বলেন? আপনার আউটপুট আপনি এখনো পাচ্ছেন না, কিন্তু আপনাকে কিন্তু ইনপুট কিছু অ্যাপ্লাই করতে হচ্ছে, তাই না? কেন এটা বলেন তো? ওই যে বিভিন্ন যন্ত্রপাতি গুলা যেগুলো আছে আর কি, পাওয়ার প্ল্যান্ট ওগুলোর জন্য। হ্যাঁ, মানে হচ্ছে আপনি স্টার্ট করবেন, স্টার্টিং এর প্রসেসটা কমপ্লিট করার জন্য, তাই না? কিছু লস হয়, কিছু হিট লস হতে পারে, এই জন্য আপনাকে কিন্তু প্রথমে কিছু ইনপুট দিতে হচ্ছে। এই ইনপুটগুলোর জন্য আপনি সাথে সাথে আউটপুট পাবেন না। আচ্ছা, এগুলো আমরা দেখছিলাম ইনপুট আউটপুট কার্ভ। আর কি ছিল বলেন দেখি? আর ছিল হচ্ছে আপনার এই যে ইফিসিয়েন্সি। আমরা জানি যে এরকম হয়, একটা সার্টেন পয়েন্টে ম্যাক্সিমাম আপনার ইফিসিয়েন্সি পাওয়া যায়, আর এর আগেও কম পরেও কম, এটা আমরা জানি। আর আরেকটা দেখেছিলাম একটা ইম্পর্টেন্ট কার্ভ, সেটা ছিল হচ্ছে আমার হিট রেট কার্ভ। হিট রেট কার্ভটা কি ছিল বলেন তো? রেসিপ্রোকাল অফ ইফিসিয়েন্সি, তাই না? ইনভার্সলি প্রপোর্শনাল ইফিসিয়েন্সির সাথে। তাহলে হিট রেট কার্ভটা কি ছিল? উল্টোটা। ইফিসিয়েন্সি যদি আপনার আউটপুট বাই ইনপুট হয়, হিট রেটটা ছিল হচ্ছে ইনপুট বাই আউটপুট। ঠিক আছে, এটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট পার কিলোওয়াট আওয়ারে। আচ্ছা, এখন আমরা একটা ডেরিভেশনও দেখেছিলাম এরকম, সেটা ছিল হচ্ছে আপনার এই যে ইনক্রিমেন্টাল রেটের সাথে একটা হিট রেটের রিলেশন। সেটা কেমন ছিল বলেন দেখি? যে হিট রেটটা যেখানে মিনিমাম সেখানে ইনক্রিমেন্টাল রেট আর হিট রেটটা সমান ছিল। মনে পড়ছে জিনিসটা? একটা ডেরিভেশন দেখেছিলাম এখানে, যদি আমরা হিট রেটকে, এই যে হিট রেটের স্লোপটাকে যদি, মানে হিট রেটটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দেখেন, তাহলে আমরা দেখেছিলাম হচ্ছে কি যে হিট রেটকে যদি আমরা লোডের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে তার মিনিমাম পয়েন্ট যেহেতু আপনার স্লোপটা জিরো, সেই জিরো স্লোপ ধরে আমরা একটা পয়েন্ট পেয়েছি যেখানে আপনার ইনক্রিমেন্টাল রেটটা আর হিট রেটটা সমান হয়। ইনক্রিমেন্টাল রেটটা কি ছিল বলেন দেখি, কেউ বলতে পারবেন? ইনক্রিমেন্টাল রেটটা কি ছিল? সেটা ছিল হচ্ছে আপনার যে ইনপুট আউটপুট যে কার্ভ, সেটার স্লোপ, মানে স্মল চেঞ্জ। আপনার যদি হিট রেটটা হয় ইনপুট বাই আউটপুট, ইনক্রিমেন্টাল রেটটা ছিল এরকম, আর হিট রেটটা ছিল হচ্ছে আপনার কি ইনপুট বাই আউটপুট। আর ইনক্রিমেন্টাল রেট হচ্ছে স্মল চেঞ্জ ইন ইনপুট ডিভাইড বাই স্মল চেঞ্জ ইন আউটপুট, তাই না? এরকম ছিল, এইটুকু ডিফারেন্স ছিল। আমরা দেখছিলাম যে ইনক্রিমেন্টাল রেটের একটা ডেফিনেশন থেকে, যে ইনক্রিমেন্টাল রেটটা কি, যে আপনি যদি অ্যাডিশনাল কোনো একটা পোর্শন মানে অ্যাড করেন লোড সেকশনের সাথে, সেটাকে সাপ্লাই দিতে যে আপনার যেই এডিশনাল পরিমাণ এনার্জিটা দরকার, যে এনার্জি পরিমাণ আপনাকে প্রডিউস করতে হয় এডিশনাল, সেটাকে বলছিলাম হচ্ছে আমরা ইনক্রিমেন্টাল রেট। আচ্ছা, এবার আসেন হচ্ছে আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে আমাদের, দেখেন এখানে বলা হচ্ছে এভারেজ বা ইন্টিগ্রেটেড হিট রেট। এখন হিট রেট তো আমরা জানি, হিট রেটটা ছিল হচ্ছে কি, যে আপনি যদি ইনপুট বাই আউটপুট এটা প্লট করেন। এখন এভারেজ হিট রেটটা কি? এভারেজ হিট রেটটা দেখেন এখানে কি বলা হচ্ছে, যদি আপনার লোড ডিউরেশন কার্ভ আর ইনপুট আউটপুট কার্ভ, লোড ডিউরেশন কার্ভ আর ইনপুট আউটপুট কার্ভ দুটো যদি আপনার সামনে থাকে, আপনাকে যদি দেয়া থাকে, গিভেন থাকে, তাহলে আপনি এভারেজ হিট রেটটা বের করতে পারবেন। হিট রেটের যেমন ডেফিনেশন ছিল যে আপনার ইনপুট বাই আউটপুট, এখানে এভারেজ হিট রেটটা হচ্ছে কি আপনার টোটাল ইনপুট ডিউরিং আ সার্টেন পিরিয়ড ডিভাইডেড বাই টোটাল আউটপুট ডিউরিং দ্যাট পিরিয়ড। ঠিক আছে, ইনপুট বাই লোড এটাও বলতে পারেন। তাহলে আমরা এখানে কি লিখছি দেখেন, যে এভারেজ হিট রেটটা হচ্ছে কি, যে আপনি যদি ইনপুট আউটপুট কার্ভটাকে লক্ষ্য করেন, দেখেন এর পরের পেজে একটা ইনপুট আউটপুট কার্ভ দেওয়া আছে ডান পাশে, আর বাঁ পাশে কি দেওয়া আছে বলেন তো? একটা লোড ডিউরেশন কার্ভ দেওয়া আছে।
বলা হচ্ছে যে আপনি এখান থেকে এভারেজ হিট রেটটা বের করতে পারবেন ইজিলি। এখন সেটা কিভাবে দেখেন, যে আমরা এখানে এভারেজ হিট রেটের যে এভারেজ হিট রেট যেটা বলছি সেটা হচ্ছে, বলা হচ্ছে total input during a certain period divided by total output বা total load during that period। ঠিক আছে, এখন দেখেন এই টোটাল যে লোডটা বা আউটপুটটা সেটা কিন্তু আপনি এই লোড ডিউরেশন কার্ভ থেকে ইজিলি বের করতে পারছেন। আপনার দরকার, আপনার এখানে লোড ডিউরেশন কার্ভে আমাদের কি দেয়া থাকে, দেয়া থাকে হচ্ছে যে আপনার টাইম টাইম ওয়াইজ কি হচ্ছে যে আপনার যে লোডটা আউটপুটটা কত হচ্ছে সেটা দেয়া আছে। এখন দেখেন আপনি কিন্তু এটা এটা বিভিন্ন টাইম টাইম ইন্টারভেলে, এই যে দেখেন L1 লোড হচ্ছে কত, এইটুকু পোর্শন হচ্ছে L1 লোড। আপনি কিন্তু দরকার হচ্ছে আপনার টোটাল আউটপুট যদি আপনি বের করতে চান, সেটা হচ্ছে কি আপনার পুরো এই লো ডিউরেশন কার্ভের এরিয়াটা লাগবে না বলেন তো? একটা সার্টেন ডিউরেশনে এই টাইমটাও আসছে, তাহলে হচ্ছে আপনার কি লোডটাও আসছে, একটা সার্টেন ডিউরেশনে আপনার কি লাগছে এরিয়া, এই লোড কার্ভের, এই লো ডিউরেশন কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভ আপনার দরকার হচ্ছে। আচ্ছা, এখন আপনি এই এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজিলি বের করতে পারবেন। ধরেন এইটুকুর জন্য আপনার এটা হচ্ছে L1 লোড। L1 লোডের জন্য আপনি যদি একটা সার্টেন ইন্টারভ্যাল ধরেন, এটা হচ্ছে ডেল T1, তাহলে এটার এরিয়া আপনি ইজিলি বের করতে পারছেন, সেটা হচ্ছে L1 ডেল T1। তারপরে এইটুকুর জন্য আপনি পাচ্ছেন হচ্ছে ধরেন L2 ডেল T2, এভাবে L3 ডেল T3, এভাবে আপনি এরিয়াগুলো কিন্তু বের করতে পারছেন এইটার জন্য। তাহলে আপনার এভারেজ হিট রেট যেটা ছিল হচ্ছে কি, যে টোটাল ইনপুট ডিউরিং আ সার্টেন পিরিয়ড ডিভাইডেড বাই টোটাল আউটপুট, যেটা ছিল টোটাল আউটপুট বা লোড যেটা এই পিরিয়ডের মধ্যেই। ঠিক আছে, আপনি টোটাল আউটপুটটা কিন্তু ইজিলি বের করতে পারছেন। সেটা হচ্ছে কি, যে আপনি এভাবে যদি করেন, যে এভাবে L1 ডেল্টি ওয়ান, L2 ডেল্টি টু, এভাবে করলে আপনি সবগুলো কিন্তু যোগ করলে আপনার জিনিসটা চলে আসবে। মানে হচ্ছে আপনার তাহলে এভাবে লিখতে পারবো আমরা, L ইন্টু ডেল্টি, ডেল্টি হচ্ছে আপনার সার্টেন ইন্টারভেল, তাহলে আপনার সবগুলো টোটাল যে আউটপুট একটা সার্টেন এই ডিউরেশনের মধ্যে, সেটা আমরা পেয়ে গেলাম এরিয়া আন্ডার দ্য কার্ভ থেকে। আচ্ছা, এখন কিন্তু আপনার ইনপুটের জন্য কি দরকার, ইনপুটের জন্য দরকার হচ্ছে যে আপনার এখন টোটাল ইনপুট দরকার এই ডিউরেশনেই। এখন আপনি কিন্তু এই যে ইনপুট আউটপুট কার্ভ থেকে ওই L1 লোডের জন্য কি পরিমাণ ইনপুট দিচ্ছেন সেটা কিন্তু বের করতে পারছেন, তাই না? তাহলে L1 লোড ছিল হচ্ছে আপনার আউটপুট, এর জন্য করেসপন্ডিং ইনপুট যদি আপনার I1 হয়, তাহলে টোটাল ইনপুট আপনি কিভাবে চিন্তা করবেন, যে ওই ডেল্টি টাইমে, ডেল্টি ওয়ান টাইমেই তো আপনার কি I1 ইনপুট দেওয়া হচ্ছে এবং আপনি L1 আউটপুট পাচ্ছেন। তাহলে আপনি এটাও ঠিক একইভাবে যদি এভাবে যোগ করে করে লিখেন, যে I1 ডেল্টি ওয়ান যোগ I2 ডেল্টি টু, এভাবে আপনি সবগুলো যোগ করলে টোটাল ইনপুটটাও পেয়ে যাবেন এই সার্টেন ডিউরেশনে। তাহলে আলটিমেটলি আপনি কি পাচ্ছেন দেখেন, এরকম একটা ইকুয়েশন পাচ্ছেন। ইকুয়েশনটা লক্ষ্য করেন বাবারা একটু, এখানে কি দেখা যাচ্ছে, এই দেখেন যে সবগুলো আপনি ইনপুট, মানে হচ্ছে ইনপুট আউটপুট গ্রাফ থেকে যেটা পেয়েছেন, যে L1 এর জন্য করেসপন্ডিং ইনপুট কত, এটার হচ্ছে L1 ডেল্টি ওয়ান একটা সার্টেন ডিউরেশনে গুণ করে এই এরিয়াটা বের করছেন। আবার কি, যে আউটপুটের জন্য একটা কি এরিয়া, এরিয়া সবগুলো পোর্শনের এরিয়া গুণ করে তারপর যোগ করে টোটাল আউটপুটটা পাচ্ছেন। এটা রেশিওটাই হচ্ছে আপনার এভারেজ হিট রেট। তাহলে আপনি কি পাচ্ছেন আলটিমেটলি এখান থেকে, যে সাম অফ ডেল টি ডিভাইড বাই সাম অফ এল ডেল টি। ঠিক আছে, আর আপনি যদি এগুলোকে ধরেন একটা সার্টেন টাইম, মানে ওই টোটাল ডিউরেশন দিয়ে ভাগ করেন, তাহলে তো কোনো প্রবলেম নেই, আমরা উপরে নিচে টি দিয়ে ভাগ করতে পারি। উপর নিচে টি দিয়ে যদি ভাগ করেন তাহলে জিনিসটা চলে আসছে হচ্ছে এরকম, দেখেন মানে বলছে যে এভারেজ ইনপুট রেট ডিভাইড বাই এভারেজ আউটপুট রেট। যেহেতু আপনি টোটাল এরিয়াটাকে কি টাইম দিয়ে ভাগ করছেন, তাহলে এভারেজ পেয়ে যাবেন না? এটা হচ্ছে আপনার এভারেজ হিট রেটের ইকুয়েশনটা। এটা আমাদের কোথায় লাগতে পারে, ধরুন অঙ্ক করার সময় আমাদের এভারেজ হিট রেট বের করতে বলতে পারে। হ্যাঁ, একটা কার্ভ দেয়া আছে, লো ডিউরেশন কার্ভ বা কোথা থেকে আপনাকে বের করতে বললো হচ্ছে এভারেজ হিট রেটটা, তখন আপনি ওই ওই এরিয়াটা বের করবেন, সার্টেন টাইমে কত আউটপুট পাচ্ছেন সেই এরিয়াগুলো বের করে সবগুলো আপনি যোগ করলে, তারপরে যদি, তারপর সেটা হচ্ছে আপনার টোটাল আউটপুট বের হলো, সেটাকে যদি টাইম দিয়ে ভাগ করেন তাহলে এভারেজ লোড বের হলো। এভাবে ইনপুটটাও বের করে আপনি যদি ভাগ করেন তাহলে এভারেজ হিট রেটটা পেয়ে যাবেন। এটা কি বুঝতে পেরেছেন বাবারা?
দেখতে পাচ্ছেন আপনারা এটা? একটু হ্যাঁ না বললে আমি কিভাবে বুঝবো যে দেখতে পাচ্ছেন কিনা? জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখেন, আমাদের যেমন একটু আগে যে আমরা দেখলাম যে একটা ধরেন যে এরকম স্টেপ স্টেপ মানে স্কোয়ার ফর্মে, যে একটু আগে দেখলেন যে লো ডিউরেশন কার্ভটা, বেসিক্যালি তো লো ডিউরেশন কার্ভটা আপনার এরকম হয় না, নাও তো হতে পারে, তাই না? লো ডিউরেশন কার্ভ তো এই যে একটু আগে যে দেখেছেন যে স্টেপ স্টেপ এরকম, সবসময় তো লো ডিউরেশন কার্ভ এরকম হয় না, ম্যাক্সিমাম কেসেই কি আপনার লো ডিউরেশন কার্ভ কিন্তু এরকম, এই যে দেখেন একটা যে আপনার সলিড লাইন দিয়ে দেখানো হচ্ছে যেটা, এই যে এরকম দেখেন কার্ভেচার সেরকম একটা শেপে হয়। তাহলে আপনি এখন কিভাবে এখান থেকে এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করবেন? তাহলে আপনার জন্য প্রবলেম হয়ে গেল না, কারণ এটার আপনি ইকুয়েশন তো জানেন না। আপনি যদি ইকুয়েশন জানতেন তাহলে আপনি একটা রেঞ্জে ইন্টিগ্রেট করে এর এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে পারতেন। তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা অ্যাপ্রক্সিমেশন ধরতে পারেন, যে একটা সার্টেন ডিউরেশনে, যে এটাকে একটা স্টেপ ফাংশনের মতো চিন্তা করেন, এই যে এরকম যেভাবে দেখেন এই যে ডটেড লাইনগুলো দিয়ে দেখিয়েছে না, এরকম ভাবে আপনি অ্যাপ্রক্সিমেশন ধরতে পারেন যে এই টোটাল যেই কার্ভটা তার আন্ডারে যে এরিয়াটা, এটার কাছাকাছি আপনি একটা মানে স্টেপ ফাংশন ধরে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ এভাবে বের করলেন। এভাবে যদি আপনি বের করেন আপনার কিন্তু কিছু ইরর আসবে, যেহেতু আপনার এই মানে কার্ভেচার পোর্শনের এরিয়া আর এটার সাথে একটু চেঞ্জ আছে, কিন্তু ওই যে ইরোডটা সেটা একদমই নেগলেজেবল, সেই এরিয়াটা আপনার মানে কাউন্ট করলে আপনার যে ইরোডটা আসবে সেটা সেটা আপনার ক্যালকুলেশনে খুব বেশি ইফেক্ট ফেলবে না। এই জন্য আমরা এভাবেই যে আপনার এরিয়া আন্ডার দ্য কার্ভ থেকে মানে টোটাল আউটপুটটা বের করতে পারবো। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখেন এখন কি বলা হচ্ছে, বলেছে যে একটা স্টেশন, ধরেন যে একটা স্টেশন মানে যে কোনো দুইটা লোডের কে অপারেট করছে একটা সার্টেন পিরিয়ডে। তাহলে এখানে কি বলছে দেখেন, বলেছে হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম যে আই প্রাইমটা কি ছিল বলেন তো? আই ছিল হচ্ছে আপনার ইনপুট, আই প্রাইমটা ছিল হচ্ছে কিন্তু আপনার এভারেজ ইনপুট একটা সার্টেন টাইমে। ঠিক একই রকম এল প্রাইমটা ছিল হচ্ছে আপনার এভারেজ লোড বা আউটপুট একটা সার্টেন টাইমে। আচ্ছা, এখন ইনস্ট্যান্টিনিয়াস তো বোঝেন আপনারা, তাই না? ইনস্ট্যান্টিনিয়াস, বাবারা ইনস্ট্যান্টিনিয়াস কি বোঝেন? ইনস্ট্যান্টিনিয়াস ইনপুট জি মানে হচ্ছে একটা সার্টেন টাইমে, ওই ওই সার্টেন টাইমের স্পেসিফিক পয়েন্টে যে ইনপুটটা, একটা ইনপুট, সেটাকে বলছি হচ্ছে আমরা ইনস্ট্যান্টিনিয়াস, মানে টাইমের সাথে যেটা রিলেটেড। একটা টাইমের ইনপুটটাকে বলছি হচ্ছে আমরা আইএ, আর একটা টাইমের ইনপুটটাকে আমরা বলছি ধরেন হচ্ছে আইবি। ওই টাইমটা কত সেটাকে বলছি টিএ টাইম, টিএ টাইমে ইনপুট হচ্ছে আইএ, টিবি টাইমে ইনপুট হচ্ছে আইবি। এখন দেখেন এখানে কিন্তু একটা ইনপুট আউটপুট কার্ভ আর একটা হিট রেট কার্ভ দেওয়া আছে। আমরা জানি যে ইনপুট আউটপুট কার্ভ আর হিট রেট কার্ভে কিন্তু এরকমই শেপ হয়। এখন দেখেন এখানে একটু জিনিস লক্ষ্য করেন, এখানে একটু সবাই, যে এখানে একটা লোড, একটা মানে লোড ফ্যাক্টরের কথা বলা হচ্ছে, লোড ফ্যাক্টরটা বলা হচ্ছে 100%। আপনারা কি লোড ফ্যাক্টরটা মনে আছে আপনাদের? লোড ফ্যাক্টরটা কি ছিল? এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম লোড ছিল না, মনে আছে? এখন আমাকে বলেন তো, যদি আমরা বলি যে লোড ফ্যাক্টর 100% বা ধরেন ওয়ানই তো মানে হচ্ছে 100%, এখন এই জন্য আমাদের কি বলেন তো এভারেজটা আর ম্যাক্সিমামটা সমান হতে হবে না? তাহলেই আপনার কি লোড ফ্যাক্টরের মান 1 বা 100% হবে না? এখন এটা মানে কি, যে আপনি ধরেন একটা জেনারেটিং স্টেশন, আপনার আপনি এভারেজে তার মানে লোড কত সাপ্লাই দিচ্ছে বা আউটপুট কত দিচ্ছে সেটা আপনি বের করতেই পারবেন। ওই একটা সার্টেন সময়ে এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করে টাইম দিয়ে ভাগ করলে আপনি এভারেজ ভ্যালুটা বের করতে পারবেন। আর কোনো একটা সার্টেন পয়েন্টে সে পিকে রিচ করলো, সেটাকে আপনি জানেন হচ্ছে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। এখন যদি এভারেজ আর ম্যাক্সিমাম সমান হয় মানে কি, যে দিনের সবটা সময় জুড়েই সে কি মানে ম্যাক্সিমামের সমান পরিমাণ এভারেজে আউটপুট দিচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি আপনার 100% মানে লোড ফ্যাক্টরটা। ঠিক আছে, এখানে দেখেন বলা হচ্ছে যে 100% লোড ডিউরেশন কার্ভ, লোড ফ্যাক্টরের জন্য ডিউরেশন কার্ভটা কেমন হবে, লোড ডিউরেশন কার্ভটা কেমন হবে, যে আপনার দিনের সারাটা সময় জুড়ে সে ম্যাক্সিমামের সমান পরিমাণ এভারেজে আউটপুট দিচ্ছে, সমান ম্যাক্সিমাম আর এভারেজ ভ্যালু সমান, এটাকে বলা হচ্ছে লোড ফ্যাক্টর, 100% লোড ফ্যাক্টর। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা লোড কার্ভ দেওয়া আছে, বলেছে যে টিএ টিবি টাইম সময় জুড়ে তার
লোডটা সে আউটপুট দিচ্ছে হচ্ছে এলবি পরিমাণ, আর টিএ পরিমাণ সময় জুড়ে তার আউটপুট দিচ্ছে বাবা দেখেন সেটা হচ্ছে এল এ পরিমাণ, এই এরকম একটা কার্ভ। এখন দেখেন এখানে পরবর্তীতে কি বলা হচ্ছে। এখন এটার জন্য আপনাকে বলেছে যে তার ইনপুট আউটপুট মানে এভারেজ ইনপুট আউটপুট কার্ভটা আর এভারেজ হিট রেট কার্ভটা কেমন হবে এটা দেখেন। এই জন্য আমরা একটা ডেরিভেশন একটু লক্ষ্য করেন, এই ডেরিভেশনটা লক্ষ্য করেন। একটু আগে আমরা একটা বললাম যে লো ডিউরেশন কার্ভটা কেমন, 100% টানা। আর একটা যে লো ডিউরেশন কার্ভটা ছিল দেখেন সেটা এরকম ছিল, এটা ছিল হচ্ছে আপনার এলবি আউটপুট টিবি টাইমে, আর এটা ছিল হচ্ছে আপনার এল এ আউটপুট, এই ডিউরেশনটা ছিল হচ্ছে টি এ টাইমে। এপাশে টাইম, এপাশে আপনার আউটপুট বা লোড বসানো হচ্ছে। আচ্ছা এখন বলেন তো টোটাল টাইমটা কত হবে, এই ডেরিভেশনটা একটু বুঝে নেন কিভাবে করেছে ডেরিভেশনটা। অনেক সময় কিন্তু আপনাদের মনে হতে পারে যে ডেরিভেশন হয়তো আসবে না অনলাইন এক্সামে, কিন্তু দেখবেন ছোটখাটো দুই একটা ডেরিভেশন আসে, কম নাম্বার থাকে কিন্তু দেখবেন যে দুই একটা ডেরিভেশন পরীক্ষা আসছে। যেমন ধরেন যে ওই যে ইনক্রিমেন্টাল রেটটা যে ওই যে আপনার হিট রেটের মিনিমাম পয়েন্টের সমান হয়, এরকম একটা ডেরিভেশন লাস্ট সেমিস্টার ফাইনালে এসেছে অনলাইনে, এরকম দু একটা ডেরিভেশন কিন্তু আসতে পারে, এই জন্য এগুলো একদম স্কিপ করে যাবেন না। ঠিক আছে, এখন দেখেন এখানে কি করা হচ্ছে বাবা। এখানে বলছে যে আপনার টোটাল টাইমটা তাহলে কত হবে বলেন দেখি আমাকে। টোটাল টাইমটা হবে যে আপনার টিএ যোগ টিবি হবে না, যে ওই লো ডিউরেশন কার্ভে আপনার টোটাল টাইমটা কত, যে টিবি টাইমে একটা সার্টেন আউটপুট, টিএ টাইমে একটা সার্টেন আউটপুট দিচ্ছে, তাহলে টোটাল টাইমে আপনার ডিউরেশনটা কত হবে, অবশ্যই টিএ যোগ টিবি হবে, এই দুটোর যোগফল। আচ্ছা এবার বলেন তো যে আপনি আপনি কিন্তু এভারেজ ইনপুটটা বের করতে পারেন। একটু আগে আমরা দেখেছি এভারেজ ইনপুটটা কিভাবে বের করব, সেটাকে আমরা কি করব যে টোটাল ইনপুটটার এরিয়াটা বের করব। মানে হচ্ছে যদি আপনার এখানে এল এর জন্য ইনপুট আই এ হয়, এল বির জন্য ইনপুট আই বি হয়, একটু আগে আমরা দেখলাম যে এই প্ল্যানটা মাত্র দুইটা লোডকে সাপ্লাই দিচ্ছে, মানে দুইটা সার্টেন লোডকে এল এ এল বি পরিমাণ। এল এর জন্য যদি আপনাকে ইনপুট আই এ দিতে হয়, এল বির জন্য যদি ইনপুট আই বি দিতে হয়, তাহলে আপনি কি করতে পারেন যে এভারেজ ইনপুটটা কিভাবে বের করতে পারেন। এই যে আই এর জন্য আই এ ইন্টু টি এ, মানে একটা একটা আপনি এরিয়া বের করলেন ইনপুটের জন্য, আবার আই বি ইন্টু টিবি আর একটা ওই বি লোডের জন্য ইনপুটের এরিয়াটা বের করলেন, এই দুটো যোগ করে যদি আপনি টাইম দিয়ে ভাগ করেন, টোটাল টাইম দিয়ে, তাহলে আপনি এভারেজ ইনপুটটা পেয়ে যাবেন না বাবা। একটু আগে যে বললাম আপনি যদি এরিয়া আন্ডার দ্য কার্ভকে যদি টাইম দিয়ে ভাগ করেন তাহলে এভারেজ ভ্যালু পাই না আমরা। ঠিক একই রকম এখানে আপনি এভারেজ ইনপুটটা বের করছেন। আচ্ছা এবার বলেন তো এভারেজ আউটপুটটা কিভাবে বের হবে, একইভাবে বের হবে না। যে আপনি যদি এভারেজ আউটপুটটা বের করতে চান, এই যে এখানে ধরেন এলবি আছে, যে এলবি একটা লোড আউটপুট, এটা আপনার টিবি টাইমে হচ্ছে, তাহলে এর এরিয়াটা কি হবে, এলবির সাথে টিবি গুণ করলেন এইটুকু এরিয়া বের হলো, তারপরে আপনার কি এল এর সাথে টি এটা গুণ করে এইটুকু এরিয়া বের করলেন, করে যদি আপনি টোটাল টাইম দিয়ে ভাগ করেন তাহলে আপনি এভারেজ আউটপুটটা পেয়ে গেলেন। আচ্ছা এবার দেখেন কি করেছে, এখানে আপনার ইকুয়েশন নাম্বারটা নিজে নিজে দিয়েন, নাহলে এখানে এই যে কেটে গিয়েছে তো সাইডে বোঝা যাচ্ছে না। এবার আপনি কি করেছেন, আপনি জানেন যে টি এ ইকুয়ালস টু কি লিখতে পারবেন, টি মাইনাস টিবি। তাহলে এই ভ্যালুটা যদি আপনি এই ইকুয়েশনটাতে বসান তাহলে আপনি দেখবেন যে এরকম একটা ইকুয়েশন পাচ্ছেন, জাস্ট টি এর জায়গায় আমরা সবগুলোকে টিবিতে রিপ্রেজেন্ট করছি, এবং এটাকে আপনি যদি মানে ধরেন গুণ করে সাইড চেঞ্জ করেন, করে দেখবেন যে টিটা এই যে এখান থেকে টিটা কমন নিলে দেখবেন যে এরকম একটা ইকুয়েশন আসছে। এখানে টি এর আমরা একটা ইকুয়েশন বের করলাম, সেটা হচ্ছে কি টোটাল টাইম, ওই 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 প্ল্যানটা আপনার এল এ আর এল বি লোডকে সাপ্লাই দিচ্ছে যতটুকু টাইমে, সেটাকে আমরা বের করলাম। এটা হচ্ছে কি আপনার এভারেজ ইনপুটে ভ্যালুটা বসিয়ে, টাইমের ভ্যালুটা মানে টি এর জায়গায় টিবি কে বসিয়ে, মানে ইন টার্মস অফ সবগুলোকে টিবিতে রিপ্রেজেন্ট করে আমরা টি টাইম মানটা বের করছি। আবার ঠিক একইভাবে দেখেন এভারেজ যে আউটপুটটা আছে না, এভারেজ আউটপুটের ইকুয়েশনে আমরা ওই একই ভ্যালুটা বসাবো। আবার কি করবেন, এখানকার যে টি এ আছে এই টি এর জায়গায় এই 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 মানটা বসাবেন। এটাকেও আপনি সবগুলাকে টি মাইনাস এই যেখানে টি মাইনাস টিবি এটা বসাবেন, সবগুলোকে আপনি ইন টার্মস অফ টিবিতে নিয়ে আসবেন। নিয়ে আসলে দেখেন ডেরিভেশনটা কেমন হচ্ছে। এই দেখেন আবার এখান থেকে টি এর একটা ইকুয়েশন আমরা পেয়েছি,
প্রথমে কিন্তু আপনি টি এর একটা ইকুয়েশন পেয়েছেন এই যে ইনপুটের পোর্শন থেকে, ইনপুটের যে ইকুয়েশনটা এভারেজ ইনপুটে সেখান থেকে আপনি টি এর একটা ইকুয়েশন পেয়েছেন, পরবর্তীতে আপনি এখানে টি এর একটা ইকুয়েশন পেয়েছেন। এবার তাহলে আমার দুটারই তো আসলে সমান, তাই না? টাইম তো আপনার দুটোই সমান, এটাও টি ইকুয়ালস টু কত, এটাও টি ইকুয়ালস টু, তাহলে আপনি দুটো এরকম করে ইকুয়াল আকারে লিখতে পারবেন। এখন ইকুয়াল যখন লিখছেন তাহলে দেখেন যে এখানে আপনার কিন্তু কিছু কাটাকাটি যাচ্ছে, এই দেখেন টিবি টিবি কাটাকাটি যাচ্ছে। আপনি যদি এটাকে আবার মানে উম, গুণ করে বজ্রগুণ করে এই যে আই প্রাইম আর এল প্রাইম দুটোকে একটু আলাদা করে লিখেন কমন নিয়ে, তাহলে দেখবেন যে একটা ইকুয়েশন এখানে ফর্ম করেছে। এখান থেকে এটার একটু ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা আপনারা একটু করে নেবেন, ইজি জিনিসটা। আমরা এখানে জিনিসটা দেখানোর চেষ্টা করছি কি, যে আপনি দেখেন যে এটা হচ্ছে আমার কি ইনপুটটা, এভারেজ ইনপুটটা, আর এটা হচ্ছে আপনার কি এভারেজ আউটপুটটা। তাহলে দেখেন এই পুরো পোর্শনটা কিন্তু আমার কনস্ট্যান্ট, এই পোর্শনটা কিন্তু আপনার কনস্ট্যান্ট, এটাও কিন্তু কনস্ট্যান্ট। কারণ হচ্ছে কি যে আপনি কি পরিমাণ লোড সাপ্লাই দিচ্ছেন, এর জন্য কি পরিমাণ ইনপুট দিচ্ছেন, এগুলো কিন্তু সব কনস্ট্যান্ট। এখন দেখেন আপনি যদি এই ইকুয়েশনটাকে এই ফর্মে চিন্তা করেন যে এটা আপনার ভেরিয়েবল, আই প্রাইমটা আপনার ভেরিয়েবল, এল প্রাইমটা আপনার ভেরিয়েবল, চিন্তা করে যদি অন্যগুলোকে এগুলো কনস্ট্যান্ট চিন্তা করেন, দেখেন তাহলে ইকুয়েশনটা কেমন ফর্মে আসছে, y ইকুয়ালস টু a যোগ bx ফর্মে। বা আপনি যদি এভাবে চিন্তা করেন যে এইভাবে আপনাদের মনে আছে mx প্লাস c, এটা কেমন স্ট্রেট লাইনের ইকুয়েশন বলেন তো? এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন না একটা? বলেন y ইকুয়ালস টু mx প্লাস c, এটা কি ধরনের স্ট্রেট লাইনের ইকুয়েশন? মূলবিন্দুগামী নাকি মূলবিন্দুগামী না, নাকি y অক্ষকে ইন্টারসেপ্ট করছে? মূলবিন্দুগামী না। মূলবিন্দুগামী না, মূলবিন্দুগামী হলে আপনার শুধু হতো y ইকুয়ালস টু mx, কিন্তু এখানে প্লাস সিটা মানে আপনি কি বুঝতে পারছেন? প্লাস সি মানে হচ্ছে আপনার এটা y অক্ষকে একটা সার্টেন পয়েন্টে ইন্টারসেপ্ট করছে, তাই না? এখানে যদি এখানে ধরে নিচ্ছে যে এইটুকুকে আমরা একটা কনস্ট্যান্ট চিন্তা করছি, এটুকু আমরা একটা কনস্ট্যান্ট চিন্তা করছি, তাহলে আমার ইকুয়েশনটা এরকম ফর্মে দাঁড়াচ্ছে। তার মানে আপনি কি বুঝলেন? আপনার যেটা ছিল ইনপুট আউটপুট কার্ভ, সেটা ছিল হচ্ছে আপনার কেমন কার্ভেচার শেপ। এখন আপনি যদি এখান থেকে এভারেজ ইনপুট আর এভারেজ আউটপুটের এরকম একটা ভ্যালু বের করেন, বের করে আমরা ইকুয়েশন থেকে কি দেখছি, ইকুয়েশন থেকে দেখছি যে এই জিনিসটা স্ট্রেট লাইনের মতো একটা ইকুয়েশন ফর্ম করছে। তাহলে এখানে কি বলছে দেখেন, দ্য লুকাস অফ এভারেজ ইনপুট আউটপুট পয়েন্টস ফর ভেরিং আওয়ার্স অফ অপারেশন, কি বলেছে যে এটা একটা স্ট্রেট লাইন আসছে আসলে। দেখেন এটা কিভাবে এঁকেছে, এই দেখেন জিনিসটা, যে এটা ছিল হচ্ছে আপনার ইনপুট আউটপুট কার্ভটা। এখান থেকে আমরা এখন দেখলাম কি, যদি আপনি এভারেজ ইনপুট বসান, এভারেজ ইনপুট এভারেজ লোড বা আউটপুট বসান, তাহলে আপনার জিনিসটা আসলে কার্ভেচার না হয়ে স্ট্রেট লাইন হচ্ছে, এবং স্ট্রেট লাইনটা হচ্ছে কি আপনার পজিটিভ পজিটিভ ওয়াই অক্ষকে ছেদ করছে, তাই না? পজিটিভ একটা পোর্শনে ছেদ করছে, তাহলে এটা আমার একটা স্ট্রেট লাইনের মতো এঁকেছে। ঠিক একই রকম যদি আপনি এখানে এভারেজ হিট রেট কার্ভ প্লট করেন, এভারেজ হিট রেট কার্ভ মানে কি বলেন তো? এই যে একটু আগে দেখলাম যে আমরা এভারেজ হিট রেট এরকম ছিল না, সাম অফ আই ডেল টি ডিভাইড বাই সাম অফ এল ডেল টি, তাই ছিল তো? তাহলে দেখেন যে এখানে যদি আপনি সবগুলো সবগুলো এভাবে ইনপুট আউটপুট, টোটাল ইনপুট আউটপুট বের করেন, তাহলে এটা অবশ্যই কি যে আপনার যে আগে হিট রেটটা ছিল তার চেয়ে তো আপনার কি এই হিট রেটটা বেশি হবে। দেখেন এরকম একটা এনভেলপ পাচ্ছে এখানে, এটা প্লট করে। এটা ছিল হচ্ছে আপনার আগের হিট রেট কার্ভটা, একটু আগে দেখেছেন যে আগের হিট রেট কার্ভের থেকে এটা ডিফারেন্স ছিল। কখন এটা ছিল আপনার ইনপুট আউটপুট কার্ভ, হিট রেট কার্ভ। এখন আমরা যদি এভারেজ হিট রেট কার্ভ আর এখন আমরা দেখলাম যে এভারেজ ইনপুট এভারেজ আউটপুট যদি প্লট করি, দেখলাম যে জিনিসটা কেমন হয়েছে, আপনারা ইকুয়েশন থেকে দেখলেন স্ট্রেট লাইনের মতো, আর এটা হচ্ছে আপনার এভারেজ হিট রেট কার্ভের এনভেলপটা। এই দেখেন ইকুয়েশন থেকে। তাহলে এখানে আপনার কিরকম ভাবে আসতে পারে বলেন তো কোশ্চেনটা ডেরিভেশনের? বলেন দেখি কেমন আসতে পারে কোশ্চেনটা ডেরিভেশন থেকে, এই যে এটার বলতে পারবেন কেউ? যে দেখান যে আপনি যদি এভারেজ ইনপুট এভারেজ আউটপুট কার্ভটা প্লট করেন, তাহলে সেটা একটা স্ট্রেট লাইনের মতো হয়। তাহলে আপনি পুরোটা ডিরাইভ করে এখানে এসে লিখবেন হচ্ছে কি, যে এই ইকুয়েশনটা আমাদের একটা y ইকুয়ালস টু এরকম mx প্লাস c এটার সাথে সাদৃশ্যপূর্ণ দেখা যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আপনার একটা স্ট্রেট লাইনের মতো। জিনিসটা বুঝতে পেরেছেন? Yes, ma'am. আচ্ছা,
এবার একটু লক্ষ্য করেন, এখানে একটা অঙ্ক দেয়া আছে, অঙ্কটা একটু 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 লক্ষ্য করেন কি লেখা আছে। The input-output curve of a 20 megawatt generating station is defined by, আমরা জানি যে এরকম একটা ইকুয়েশন দিয়ে, যে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে ইনপুট আউটপুট কার্ভটাকে ডিরাইভ করা যায়। বলছে 20 মেগাওয়াট জেনারেটিং স্টেশনের ইনপুট আউটপুট কার্ভের ইকুয়েশনটা দেয়া আছে আপনাকে। এখন বলেছে কি বাবা, দেখেন যে আইটা কি আকারে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা হচ্ছে আমরা জানি যে ওই যে ব্রিটিশ থার্মাল ইউনিট এভাবে রিপ্রেজেন্ট করে, কিন্তু এখানে বলেছে মিলিয়নস অফ ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার এই আকারে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এলটা বলেছে হচ্ছে মেগাওয়াটে। এখন কোশ্চেনটা বলেছে কি আপনার দেখেন যে ফাইন্ড দ্য এভারেজ হিট রেট, এভারেজ হিট রেট বের করতে বলেছে of the station for a day when it was operating at a load of 20 megawatt for 12 hours and was kept hot at zero load for the remaining 12 hours. মানে কি বুঝলেন বলেন দেখি আমাকে কেউ একজন, যে এই জেনারেটিং স্টেশনটা কতক্ষণ কাজ করছে 24 ঘন্টার মধ্যে, কতক্ষণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে, কতক্ষণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে না, এই জিনিসটা থেকে বলেন তো কি বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন সবাই নাকি ঘুমাচ্ছেন? আমার বুঝছেন খুব গলা ব্যথা, আমি তারপরেও আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কোনো অ্যান্সারই দিচ্ছেন না। দেখা যাচ্ছে না। আচ্ছা দেখেন তাহলে এখানে কি বলা অ্যাক্টিভ হচ্ছে, থাকে আর 12 ঘন্টা 12 ঘন্টা সে আপনার 20 মেগাওয়াট সাপ্লাই দেয়, আর বাকি 12 ঘন্টা হচ্ছে সে জিরো লোড সাপ্লাই দেয়, মানে শুধুমাত্র মানে সে 12 ঘন্টা আপনার পাওয়ার সাপ্লাই দিচ্ছে, আউটপুট দিচ্ছে। ঠিক আছে, তাহলে আপনাকে কি বলেছে যে এখন এর জন্য এভারেজ হিট রেটটা বের করবেন কত হয় এই প্ল্যান্টের। আচ্ছা এইটুকু আগে আমরা করি, দেখেন তারপরে বাকি প্রশ্নটাতে যাই। আচ্ছা দেখেন তাহলে আমরা বুঝতে পারছি কি এর লোড ডিউরেশন কার্ভটা কেমন হবে বলেন তো, যে সে আপনার 12 ঘন্টা কাজ করছে আর 12 ঘন্টা কাজ করছে না, তাই না? সরি, সে ধরেন 12 ঘন্টা কাজ করছে, 12 ঘন্টা আপনার সে সাপ্লাই দিচ্ছে হচ্ছে 20 মেগাওয়াট, আর বাকি 12 ঘন্টা 0 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে। তাহলে কিন্তু আপনার ইনপুট আউটপুট কার্ভে ইকুয়েশনটা দেয়া আছে, এই দেখেন ইনপুট আউটপুট কার্ভের ইকুয়েশনটা একটু আগে দেখলাম আমরা, সেটা কত যে i is equals to 30 plus 0.5 L, এটা একটা ইকুয়েশন দেয়া আছে। এখন আপনি তো এখানে আউটপুটটা জানেন কত, আউটপুটটা জানেন কত, যে 12 ঘন্টা 20 মেগাওয়াট, বাকি 12 ঘন্টা 0 মেগাওয়াট, তাহলে এখান থেকে কিন্তু আপনি টোটাল আউটপুটটা বের করতেই পারবেন, যে সাম অফ যেটা এল ডেল টি সেটা বের করতেই পারবেন। কিন্তু আপনার এখান থেকে আপনার ইনপুটটাও দরকার, কারণ এভারেজ হিট রেটে তো আমাদের ইনপুট আউটপুট দুটোই দরকার হচ্ছে, এভারেজ ইনপুটটা দরকার হবে, এই জন্য আপনাকে কিন্তু এখানে এই আউটপুটের জন্য করেসপন্ডিং ইনপুট কত সেটা ইনপুট আউটপুট কার্ভ থেকে বের করে নিতে হবে। এই যে একটু আগে যে দেখালাম যে লোড ডিউরেশন কার্ভ থেকে আপনি টাইমের সাথে লোডের রিলেশনটা পাচ্ছেন আউটপুটের, আবার ইনপুট আউটপুট কার্ভ থেকে ওই আউটপুটের জন্য করেসপন্ডিং ইনপুট কত সেটাও বের করতে পাচ্ছেন ওই সার্টেন টাইমে। আচ্ছা তাহলে দেখেন আমরা এখন এখান থেকে এল এর মান জানি, যে একবার 20 মেগাওয়াট একবার 0 মেগাওয়াট, সেই দুইটা ভ্যালু যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে ওই লোডের জন্য করেসপন্ডিং ইনপুট কত আপনি দিয়েছিলেন সেটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, এখানে দেখেন এল যখন 0 তখন আমরা এর জন্য করেসপন্ডিং ইনপুট পেয়েছি, দেখেন এল কিন্তু এখানে 0 কিন্তু ইনপুটের ভ্যালু কিন্তু আছে, দেখেন লক্ষ্য করেন 30 আসবে, কিন্তু এখানে বলেছে আইটা কততে ছিল বাবা, এককটা দেখেন দেখেন যে মিলিয়নস অফ ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার এভাবে ছিল, সেজন্য আমরা এইভাবেই লিখলাম, মিলিয়ন মানে 10⁶ লাস্ট ক্লাসে আমি বলেছিলাম পার আওয়ার। আচ্ছা এবার হচ্ছে আপনার যদি এল এর মান এখন আপনি 0 থেকে 20 মেগাওয়াটে সুইচ করেন তাহলে এর জন্য করেসপন্ডিং আইটা কত পাচ্ছেন সেটা বের করে নিলেন, ওই ইকুয়েশনে শুধুমাত্র এল এর ভ্যালুগুলো বসিয়ে বের করে নিলেন। এখন আপনি কি করতে পারবেন, যে এভারেজ হিট রেটটা বের করতে কিন্তু পারবেন। এভারেজ হিট রেটের ইকুয়েশনটা কি বলেন দেখি, আরেকবার আমি লিখি, এটা ছিল সাম অফ আই ডেল টি ডিভাইডেড বাই সাম অফ এল ডেল টি। আচ্ছা
এখন বলেন তো যে এল ডেলটিটা আপনি ইজিলি বের করতে পারছেন, সেটা হচ্ছে কি যে যে আপনি এখানে করতে পারছেন যে এই যে আপনার একটু আগে যে আমরা দেখালাম 12 ঘন্টা 12 ঘন্টা, এখানে আপনার 12 ঘন্টার জন্য 20 মেগাওয়াট, বাকি 12 ঘন্টার জন্য 0 মেগাওয়াট। তাহলে আপনি এটা গুণ করেন যে 20 × 12 যোগ 0 × 12, তাহলে আপনি এখানে সাম অফ এল ডেলটি বের করে ফেলতে পারলেন। সেটা কত হলো বাবা? 300 না 12 × 24, আর এখানে শূন্য, এটা তো শূন্য, 240 মেগাওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে 240 মেগাওয়াট আওয়ার হলো আপনার এল ডেলটি এর মান। আর আই ডেলটিটা কত হবে বলেন তো? একটু আগে আপনারা এই এল এর জন্য করেসপন্ডিং আইটা বের করেছেন, তাহলে সাম অফ আই ডেলটিটা কত হচ্ছে আপনার? 20 মেগাওয়াটের জন্য আউটপুট কত, ইনপুট কত পেয়েছেন? এটা এটা 12 ঘন্টা, 12 গুণন এটা করবেন আর 12 গুণন এটা করবেন, তাই না? কারণ 12 12 করে ভাগ করা সেভাবে, তাহলে আপনার কত হবে? 12 গুণন এই ইনপুট, 12 গুণন এই ইনপুট, তাহলে সেটা হচ্ছে আপনার সাম অফ আই ডেলটি। জাস্ট এই দুটো রেশিও করলে আপনি এভারেজ হিট রেটটা পেয়ে যাবেন না বাবা? বলেন তো, দুটো ভাগ করলে, যেখানে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে ভাগ করলে আপনি দেখেন যে এভারেজ হিট রেটটা পেয়ে গেলেন। এটা হচ্ছে ডেইলি হিট রেট এভারেজ, একটা ভ্যালু পেয়েছেন। এবার এবার এটাকে যদি আপনি 24 দিয়ে ভাগ করেন, 24 দিয়ে ভাগ করলে কত পাবেন? না সরি, এটা এটা তো আপনার হয়ে গেল হচ্ছে এভারেজ হিট রেট। এবার যদি আপনি, আচ্ছা পরের পোর্শনের কোশ্চেনটা একটু বলি, তারপরে এটাতে আসি। এটুকু কিন্তু আপনাকে বের করতে বলা হয়েছে, দেখেন এটুকু আপনি বের করে ফেললেন, বলেছে ফাইন্ড দ্য এভারেজ হিট রেট। এই পোর্শনের কাজটা আপনার শেষ। এর পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে মানে এই পার্টটা পড়তে হবে, এই জন্য যে কম্পেয়ার দিস এভারেজ হিট রেট with the heat rate that would obtain if the same energy were produced for the day at a constant 24-hour load. আচ্ছা, at 100% load factor। এখন বলেছে আপনাকে এভারেজ হিট রেটটা আপনি একটু আগে বের করেছেন, এভারেজ হিট রেট কত আপনি জানেন। এখন বলেছে এটা এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল এভারেজ হিট রেট কত। এখন বলেছে যে এই এভারেজ হিট রেটটার সাথে আপনি কম্পেয়ার করবেন কার, যে যদি আপনার এই প্ল্যানটা 100% লোড ফ্যাক্টরে রান করতো। 100% লোড ফ্যাক্টরে রান করতো মানে কি বলেন তো? 100% লোড ফ্যাক্টরে রান করতো মানে কি? আমি একটু আগে বললাম যে তা 100% লোড ফ্যাক্টরে রান করা মানে হচ্ছে আপনার, জি বলেন। জি ম্যাম, এভারেজ লোডটা সব সময় ম্যাক্সিমাম লোডের সমান হবে, ওটার সমানই থাকবে। ওটা ম্যাক্সিমাম সমানই লোডের থাকবে। সমান থাকবে। তাহলে এটার জন্য আপনাকে বলেছে যে আবার এটার সাথে এবার এই এভারেজ হিটটা বের করে আপনাকে আগের হিট রেটের সাথে কম্পেয়ার করতে বলেছে। এখন দেখেন সেটা কিভাবে যাচ্ছি আমরা, না মিশাই। আচ্ছা, এবার দেখেন এখানে বলছে কি যে আপনি তাহলে যেহেতু এইটা কি 100% লোড ফ্যাক্টরে রান করতে চাচ্ছেন প্ল্যানটাকে, তাহলে হচ্ছে কি আপনার এই প্ল্যান্টের এভারেজ লোডটা বের করতে হচ্ছে যে এল এভারেজ কত, তাই না? এল এভারেজটা তো আপনার তাহলে এল ম্যাক্সিমামের সমান হলে আপনি বুঝবেন হচ্ছে 100% লোড ফ্যাক্টর। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আপনার লোড কত, এভারেজ লোডটা কত, সেটা হচ্ছে আপনি টোটাল লোডটা বের করেছেন একটু আগে, এত মেগাওয়াট আওয়ার বের করেছেন। এটাকে যদি আপনার, এটা কিন্তু ছিল আপনার সাম অফ এল ডেলটি, ঠিক আছে? এটা কিন্তু এরকম ছিল সাম অফ এল ডেলটি, এটা বের করেছেন, কারণ এল ডেলটি না হলে তো এখানে আওয়ার আসবে না, তাই না? এটা আপনি যে সাম অফ এল ডেলটি, এই যে আই ডেলটি আর এল ডেলটি রেশিও করলে এভারেজ হিট রেটটা পাবেন। এখন আপনি এভারেজ লোডটা কত সেটা বের করবেন কিভাবে? এই যে আপনার যেই এরিয়া ছিল লোডের আউটপুটে, সেটার সাথে আপনি টাইম দিয়ে ভাগ করেন 24 ঘন্টা, তাহলে আপনি এভারেজ লোডটা পেয়ে গেলেন। ঠিক আছে, এভারেজ লোড আপনি পেয়ে গেলেন। এখন আপনার দরকার হচ্ছে কি যে এই এভারেজ লোডটা ইউজ করে যদি আপনি লোড ফ্যাক্টর 100% করেন, তাহলে আপনার হিট রেটটা কত সেটা বের করা। এখন আপনার ইনপুট আউটপুট কার্ভের ইকুয়েশন কিন্তু একটু আগে আমরা দেখেছি দেয়া আছে, 30 প্লাস 0.5 এল প্লাস 0.65 এল স্কোয়ার, একটু আগে ইনপুট আউটপুট কার্ভের ইকুয়েশনটা দেওয়া ছিল। এখন যদি আপনি এখান থেকে হিট রেট বের করতে চান, কি করবেন বলেন দেখি? আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইনপুট কার্ভ দেয়া আছে, ইনপুটের ইকুয়েশন দেয়া আছে, আপনি এখান থেকে হিট রেট কিন্তু বের করতে পারবেন। হিট রেটের ইকুয়েশনটা কি বলেন? বলেন তো বাবা, হিট রেটের ইকুয়েশনটা কি? আমরা জানি তো যে হিট রেট হচ্ছে আপনার ইনপুট বাই আউটপুট,
এভারেজ হিট রেট না, শুধু হিট রেটের ইকুয়েশনটা একদম সিম্পল, ইনপুট বাই আউটপুট। তাহলে আপনার ইনপুটের ইকুয়েশন যখন দেওয়া আছে, আপনি এখান থেকে তো হিট রেট বের করতেই পারবেন। শুধুমাত্র এই ইকুয়েশনটাকে এল দিয়ে ভাগ করবেন, আই বাই এল করলে আপনার সেটা কি হয়ে যাবে, হিট রেট হয়ে যাবে। তাহলে হিট রেটের ইকুয়েশনটা আপনি বের করলেন এখান থেকে এল দিয়ে ভাগ করে। ভাগ করার পর এই হিট রেটে যদি আপনি এল এর মান এভারেজ ভ্যালুটা বসান, তাহলে আপনার কি বের হয়ে যাবে বলেন তো, যে এল এর মান মানে এভারেজে আপনার হিট রেটটা কত, সেটা কত হচ্ছে দেখেন, যে আপনার এল এর মানটা যদি এখানে বসান 10 মেগাওয়াট, সেটা বসালে আপনার হিট রেটটা পাচ্ছেন হচ্ছে 10,000 ব্রিটিশ থার্মাল ইউনিট পার কিলোওয়াট আওয়ার। তার মানে হচ্ছে কি, যে আপনি যদি এভারেজে সারা দিনে যদি এই যে এই পরিমাণ এভারেজ লোডের পরিমাণ সমান আউটপুট জেনারেট করেন সারাদিনে, এভারেজ লোডের ম্যাক্সিমাম লোড সমান, আর অন্য কোনো কম বেশি নেই, সারাদিনে একই পরিমাণ এভারেজে 10 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছেন, তাহলে আপনার হিট রেটটা কত হলো দেখেন, 10,000 বিটিইউ পার কিলোওয়াট আওয়ার। আর যদি আপনার লোডটা কি হয়, আপনার যদি লোডটা ফ্ল্যাকচুয়েট করেন, মানে হচ্ছে 12 ঘন্টা 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছেন, 12 ঘন্টা 0 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছেন, তাহলে আপনার হিট রেটটা কত হচ্ছে দেখেন, 16,500 বিটিইউ পার কিলোওয়াট আওয়ার। তাহলে বলেন তো কোনটা ভালো, আপনাদের কি মনে হচ্ছে, হিট রেট বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? এখানে দেখলেন যে আপনার হিট রেটটা কম হচ্ছে, আর এখানে আপনার হিট রেটটা বেশি হচ্ছে। যদি আপনি এভারেজে ফ্ল্যাকচুয়েট মানে ডেইলি যদি ফ্ল্যাকচুয়েট করে করে লোড সাপ্লাই দেন, যে সার্টেন টাইমে এইটা, সার্টেন টাইমে একদম ম্যাক্সিমাম, সার্টেন টাইমে একদম মিনিমাম, আর এখানে এভারেজে যদি আপনি সারাদিন একটা কনস্ট্যান্ট 100% লোড ফ্যাক্টরে সাপ্লাই দেন, সেখানে আপনার হিট রেটটা কম হচ্ছে। এখন আপনাদের কি মনে হচ্ছে কোনটা ভালো বলেন দেখি? হিট রেট বেশি হলে আপনার ইফিসিয়েন্সির অবস্থা কি হবে বলেন তো? হিট রেট বলেছিলাম কি, ইফিসিয়েন্সির রিভার্সটা না, রেসিপ্রোকাল না? Yes, ma'am. কি মনে হচ্ছে বাবা তাহলে বলেন তো, হিট রেট যত বেশি হবে তত বেশি কি ইফিসিয়েন্সি কম হবে না, Yes, ma'am. প্ল্যান্টের ইফিসিয়েন্সি? তার মানে আপনার হিট রেটটা কিন্তু কম হওয়াই ভালো। তাহলে এখানে কি বলেছে, আপনি যদি কম্পেয়ার করেন এটার সাথে এটা, তাহলে আমরা দেখছি হচ্ছে কি যে thus if it were possible to redistribute the generation of the total daily output to a constant rate of 24 hour, a saving of 6,500 BTU per kilowatt hour could be achieved। তার মানে হচ্ছে কি, যে কি বলছে, যে আপনি যদি ফ্ল্যাকচুয়েট করে করে লোডটা সাপ্লাই দিতেন, তাহলে আপনার যেটা হিট রেট হতো সেটার তুলনায় আপনি ডেইলি একটা কি কনস্ট্যান্ট রেটে একটা যদি লোড সাপ্লাই দেন, তাহলে আপনার হিট রেটটা কিন্তু কম হচ্ছে। হিট রেট কম হওয়া মানে কি, আপনার ইনপুট আউটপুটের রেশিও কম, মানে হচ্ছে আপনার ইফিসিয়েন্সি কিন্তু বেশি। তাহলে আপনার বেটার কোনটা? অবশ্যই কি, যে আপনার এভারেজ যত বেশি লোড ফ্যাক্টর বেশি হবে তত বেশি কিন্তু আপনার জিনিসটা কি হবে, ভালো হবে, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আপনার প্রথম পার্টটা হচ্ছে এভারেজ হিট রেটটা বের করা পর্যন্ত, সেকেন্ড পার্টটা হচ্ছে আপনার এই যে কম্প্যারিজনটা, যে আপনি নিজে একটু রিয়েলাইজ করে দেখেন যে কোনটা আপনার জন্য ভালো হচ্ছে। এটা কি বুঝতে পেরেছেন বাবারা সবাই? এখানে কিন্তু এল ডেল টি লিখেন, সাম অফ, এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, এবার আসেন, এটা আমাদের পরের একটা টপিক। এখানে বলছি কি যে আপনার আপনি কোনো একটা ধরেন একটা কোনো একটা জায়গার আপনি লোড সাপ্লাই দিবেন, আপনার জেনারেটিং স্টেশনে 2টা বা 3টা এরকম জেনারেটিং ইউনিট আছে, ধরেন জেনারেটর আছে। এখন আপনি ওই জেনারেটরগুলোর মধ্যে লোডগুলোকে কিভাবে ভাগ করবেন? আমরা জানি জেনারেটরগুলো কি প্যারালালি রান করে। এখন যে আপনার ধরেন ধরেন 4 মেগাওয়াট, 8 মেগাওয়াট, 10 মেগাওয়াট, 12, 14, 16 এরকম বিভিন্ন মেগাওয়াট আপনার লোড ফ্ল্যাকচুয়েশন হতে পারে। এখন আপনি কোন জেনারেটরটাকে বেশি লোড দিবেন, কোন জেনারেটরটাকে কম লোড দিবেন অ্যাডিশনাল পরিমাণ, সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই টপিকটা, সেটা হচ্ছে লোড ডিভিশন। এখান থেকে দেখবেন যে ছোটখাটো টুকটাক অঙ্ক আসে পরীক্ষায়। ঠিক আছে, এখন এখানে বলেছে যে ওই কথাটা যেটা আমি বললাম সেটা, যে এখানে আপনার দেখেন ইনপুট আউটপুট কার্ভ দেয়া আছে, 2টা জেনারেটিং ইউনিটের ইনপুট আউটপুট কার্ভ দেয়া আছে। এই যে নিচেরটা হচ্ছে আপনার এ ইউনিটের, আর এটা হচ্ছে আপনার বি ইউনিটের। আপনাদের কাছে কি মনে হচ্ছে বলেন তো, যে কোনটা বেশি ইকোনমিক্যাল? আপনার কাছে কি মনে হচ্ছে? এই কার্ভ দেখে কিছু কি বুঝতে পারবেন? ইনপুট আউটপুট কার্ভ দেখে কিছু কি বোঝা যাচ্ছে, যে ইনপুট আউটপুট কার্ভ দেখে আপনার কোনটা বেশি ইকোনমিক্যাল মনে হচ্ছে আপনাদের?
কিছু কি আইডিয়া করতে পারছেন নাকি? যেখানে যেমন দেখেন আমি একটা জিনিস ধরিয়ে দিই, যেমন এখানে 6 মেগাওয়াট আউটপুট, এর জন্য ইউনিট এ কে আপনার ইনপুট দিতে হচ্ছে ধরেন এই পর্যায়ে কত, এটা ধরেন 10 করে ডিফারেন্স আছে, তাহলে 50, 60, 70-এর একটু বেশি, ধরেন 75 পর্যন্ত, 75 ধরেন এখানে মেগাওয়াটে আছে নাকি, মেগাওয়াট ধরেন ইনপুট দিতে হচ্ছে। আর ওই সেম আউটপুটের জন্য আপনার বি ইউনিটকে কত ইনপুট দিতে হচ্ছে, ধরেন অলমোস্ট 100-এর কাছাকাছি। আপনাদের কাছে কি মনে হচ্ছে কোনটা বেশি ইফিশিয়েন্ট হতে পারে এখানে ইউনিট এ ইউনিট বির মধ্যে? একটু চিন্তা করে আমাকে বলেন তো, কয়েক সেকেন্ড চিন্তা করেন। যে একই আউটপুট আপনি জেনারেট করছেন, এখানে 6 মেগাওয়াট আউটপুট, সেম আউটপুটের জন্য আপনার ইউনিট এ কে সাপ্লাই দিতে হচ্ছে যা ইনপুট, ইউনিট বি কে তার চেয়ে বেশি পরিমাণে সাপ্লাই দিতে হচ্ছে। তাহলে আপনার কাছে কোনটা মনে হচ্ছে বেশি এফিশিয়েন্ট, এ না বি? এটা একটু চিন্তা করেন, এটা চিন্তা করে তো বলতে পারার কথা বাবা আপনাদের, যে আপনার ইনপুট আপনি বেশি দিচ্ছেন আউটপুটের চেয়ে, কোনটাতে? বিটাতে। তাহলে আপনার বিটা কি মানে ইফিশিয়েন্ট কম না, এটা বেশি ইফিশিয়েন্ট না? Yes, ma'am. ইফিশিয়েন্সি আমরা জানি হচ্ছে কি, যে আপনার আউটপুট বাই ইনপুট, এটা আমরা জানি। তাহলে আপনি যত বেশি ইনপুট দিবেন তত তো আপনি, আউটপুট তো সেম, আউটপুট তো আপনার এখানে কনস্ট্যান্ট, তাহলে যার ইনপুট বেশি লাগছে তার ইফিশিয়েন্সি কম না? এখানে আউটপুট তো আমি বললাম একটা সেম আউটপুটের জন্য আমি ধরেন টেস্টেড লাইন চিন্তা করছি এখানকার। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি ইউনিট এটা আপনার বেশি ইফিশিয়েন্ট ইউনিট বি এর চেয়ে। এখন আপনার কি মনে হতে পারে যে আমার জেনারেটিং স্টেশনে 2টা জেনারেটর আছে, জেনারেটর এ জেনারেটর বি, তাহলে আপনি দেখছেন জেনারেটর এটা বেশি ইফিশিয়েন্ট, তাহলে কি আপনি সারা জীবন ওকেই লোডেড করতে থাকবেন আর বি কোনো কাজ করবে না? আপনাদের কি মনে হয় তাই কি সম্ভব? তাই কি ইফিশিয়েন্ট হবে? শব্দ শুরু করলো কে, বলেন তো বাবা। এরকম না কিন্তু যে আপনি শুধু যেটা এফিশিয়েন্ট আপনার কাছে মনে হচ্ছে আপনি সেটাকেই শুধুমাত্র ইনপুট দিয়ে দিচ্ছেন, লোডেড মানে সেটাকেই আপনি লোড রান করাচ্ছেন, সেটাকে দিয়ে কাজ করাচ্ছেন, এরকম না ব্যাপারটা। আপনাকে কিন্তু লোডটা একটা ভাগ করতে হবে, এমন ভাবে ভাগ করতে হবে যেন আপনার দুইটা ইউনিটের মানে ইউনিটের জন্য যে আপনি টোটাল ইনপুটটা সাপ্লাই দিচ্ছেন সেটা যেন মিনিমাম হয়। দুইটা ইউনিট মিলে যে আপনি ইনপুটটা সাপ্লাই দিচ্ছেন সেটা যেন মিনিমাম হয়। এই ইনপুট মানে আমি বোঝাতে যাচ্ছি ধরেন এরকম হতে পারে যে আপনি ফুয়েল দিচ্ছেন দুইটা ইউনিটকে, যে আপনার ফুয়েল কস্ট যেন কম হয়, আমার কথা আপনার যেন লস যেন কম হয়, দুইটা ইনপুটের মিলে দুইটা ইউনিটের টোটাল ইনপুটের যোগফলটা যেন আপনার মিনিমাম হয়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে লোড ডিভিশনের জন্য। ঠিক আছে, এইভাবে আপনি সেট করে লোডটা ভাগ করবেন। এখন দেখেন এখানে কি দেখা যাচ্ছে, এখানে কতগুলো দেখেন এরকম মানে গ্রাফ আঁকা আছে, কতগুলো কার্ভ আঁকা আছে। এই কার্ভ গুলো কি বলছে দেখেন, এখানে বলেছে যদি আপনি শুধু এ কে লোড করেন, দুইটা ইউনিট আছে আমি বলেছি ইউনিট এ আর ইউনিট বি, এখানে বলেছে এই এই এক্স অ্যাক্সিসে বসিয়েছে হচ্ছে লোড অন ইউনিট এ, ইউনিট এ তে আপনি কি পরিমাণ লোড দিচ্ছেন। আর এখানে আমি যেটা বললাম একটু আগে যে আপনাকে কম্বাইন্ড ইনপুটের কথাটা চিন্তা করতে হবে, কম্বাইন্ড মানে আপনি ইউনিট এ আর ইউনিট বি কে মিলে কি পরিমাণ টোটাল ইনপুট দিচ্ছেন সেটা চিন্তা করতে হবে, এবং সেই রেশিওতে আপনাকে লোডটা ভাগ করতে হবে এ আর বির মধ্যে। লোড অন ইউনিট এ যদি আপনি চিন্তা করেন এই এক্সিসে হয়, তার মানে কি বাদ বাকিটা হচ্ছে আপনার কি অবশ্যই ইউনিট বিতে যাবে, এতে দেওয়ার পর বাদ বাকিটা অবশ্যই বিতে যাবে। এটা বোঝাচ্ছে দেখেন, যদি আপনি এ ইউনিটে জিরো লোড দেন, এ ইউনিটে যদি জিরো লোড দেন তার মানে পুরো লোডটাই দিয়ে দিয়েছেন কাকে বলেন তো, বি কে। আপনার লোড টোটাল যদি হয় 4 মেগাওয়াট, ধরেন 4 মেগাওয়াট টোটাল লোড আউটপুটটা, এখন আপনি ইউনিট এ কে দিয়েছেন জিরো লোড, তার মানে টোটাল লোড কাকে দিয়েছেন বলেন তো বাবা, বি কে দিয়েছেন। দিলে আপনার টোটাল ইনপুটের যেটা কস্ট সেটা হচ্ছে কত, কম্বাইন ইনপুটের জন্য আপনাকে দিতে হচ্ছে 100 মিলিয়ন বিটিইউ পার আওয়ার। 100 এর চেয়ে একটু নিচে, এখানে আপনার 20, 40, 50, 70, 80, মানে ধরেন 85-র কাছাকাছি এরকম হবে না, না 85 না 90-এর কাছাকাছি হবে, ধরেন 20-20 করে ভাগ করা ঘরগুলো, ধরেন এরকম হচ্ছে যে 90-র কাছাকাছি হচ্ছে। যে আপনি যদি কি করেন যে সবগুলো লোড 4 মেগাওয়াট টোটাল লোড আপনার, এর মধ্যে আপনি সবগুলো লোডই কাকে দিচ্ছেন, বি কে দিচ্ছেন, 0 মেগাওয়াট লোড দিয়েছেন হচ্ছে এ কে, তাহলে আপনার খরচ হচ্ছে 90 সামথিং এরকম।
এখন আপনি যদি এই যে এই দেখেন এই কার্ভটা নিচের দিকে নামছে, মানে হচ্ছে কি যে আপনি এখন এর দিকে লোডটা বাড়াচ্ছেন। 0 ছিল, এখন আপনি এ কে যদি 1 মেগাওয়াট দেন, তাহলে দেখেন আপনার কিন্তু ইনপুটের কম্বাইন খরচটা কিন্তু কমছে। ইনপুট আউটপুটের যে টোটাল যে আপনি ইনপুট দিচ্ছেন এ আর বি মিলে, সেটা কিন্তু কমছে। আপনি যদি আরো বাড়ান, দেখেন আরো একটু কমছে, আরো বাড়ান আর একটু কমছে। এই পয়েন্টটা হচ্ছে আপনার মিনিমাম। তার মানে 4 মেগাওয়াট লোডের মধ্যে যদি আপনি অলমোস্ট 3.5 মেগাওয়াট যদি এ কে দেন, তাহলে আপনার সবচেয়ে মিনিমাম কস্ট দেখা যাচ্ছে। কিসের মিনিমাম কস্ট? এ আর বি মিলে আপনার মিনিমাম ইনপুট দিতে হচ্ছে। ঠিক একই রকম যদি আপনার লোড আপনি যদি বাড়ান, আপনার যদি এখন লোড এখন বেশি, 8 মেগাওয়াট লোড, 8 মেগাওয়াট লোডের জন্য যদি আপনি চিন্তা করেন, আচ্ছা আপনাদের তো আর 1 মিনিট দেখছি আমি, একটা ডেরিভেশন আছে, আমি একটু বলি। যদি এখানে আপনার এগুলো গ্রাফগুলো ড্র করা হয়েছে কিসের জন্য? যদি আপনার কম্বাইন্ড ইনপুটের খরচটা, আপনি লোডটাকে ডিস্ট্রিবিউট করছেন এ আর বির মধ্যে, সেটার রেসপেক্টে কম্বাইন্ড ইনপুটটা কত সেটা সেটা এখানে প্লট করা হয়েছে। 8 মেগাওয়াটের জন্য যদি আপনি এ কে 0 লোড দেন, তাহলে যেটা খরচ সেটা কিন্তু দেখেন, আপনি যদি এর দিকে লোড একটু একটু করে বাড়ান, দেখেন খরচটা কমছে। কমে যদি আপনি দেখা যাচ্ছে যে আপনার 5 মেগাওয়াট লোড যদি দেন এ কে, তাহলে আপনার সবচেয়ে মিনিমাম খরচ। আবার যদি এ কে আপনি যদি 8 মেগাওয়াটের 5 মেগাওয়াট দিয়ে দিয়েছেন, বাকি 3 মেগাওয়াট দিয়েছেন ইউনিট বি কে, আপনি যদি এর চেয়ে যদি আবার লোড বাড়ান এর দিকে, তাহলে আবার দেখছেন আপনার খরচটা বাড়ছে। এরকম করে কতগুলো গ্রাফ আঁকা হয়েছে। এবং দেখেন এই যে একটা লোড লোকাস বলেছে, যে অপটিমাম লোড লোকাস ফর ইউনিটে, মানে হচ্ছে কি সবগুলো মিনিমাম পয়েন্ট দিয়ে দেখেন এ পাস করেছে এটা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক বাবা, আপনাদের সময় শেষ। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ নেক্সট দিন এটা শেষ করব। ঠিক আছে, এইটুকু একটু মাথায় রেখেন, নেক্সট ক্লাসে আমরা এর কন্টিনিউশনটা করব ইনশাল্লাহ। কেউ কিছু জিজ্ঞেস করবেন আমাকে? চলে গিয়েছেন?